তো টার্গেট প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট এক্সাম ২০২৬। এই টেট এক্সামের প্রস্তুতি জোর কদমে চলছে আমাদের চ্যানেলে। যারা প্রতিদিন আমাদের এই ভিডিওটা ফলো করছো, তারা প্রত্যেকে বুঝতে পারছো আমরা কোন, কোন বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা যে প্রাইমারি টেট এক্সাম, সেই এক্সামের টোটাল থিওরি নিয়ে আমরা আলোচনা করছি এবং সঙ্গে এই থিওরি ক্লাসগুলো থেকে কেমন ধরনের কোশ্চেন বিগত বছরগুলো এসেছিল, সেই কোশ্চেনগুলো আমরা প্রবলেম সমাধান করার চেষ্টা করছি এই ক্লাস থেকে। তো তোমরা প্রত্যেকে জানো যে ইতিমধ্যে আমাদের যে বুদ্ধির যে তত্ত্ব আমরা পড়েছি, গিলফোর্ড বহুমাত্রিক বুদ্ধি, সেখানে ৮ প্রকার বুদ্ধির কথা বলেছিল। থার্স্টন প্রাইমারি মেন্টাল এবিলিটি বা প্রাথমিক মানসিক ক্ষমতা, সেখানে বুদ্ধি ৭ রকমের কথা বলেছিল। আমরা পড়েছি গিলফোর্ড ত্রিমাত্রিক বুদ্ধি, যেটা প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং উৎপাদনগত মাত্রা, এটাও আমরা পড়েছি। আমরা পড়েছি টু ফ্যাক্টর থিওরি, স্পিয়ারম্যানের জি এবং এস। আমরা পড়েছি থর্নডাইক প্রচেষ্টা এবং ভুল। তো এই সমস্ত থিওরিগুলো কিন্তু আমরা পড়ছি কী করে, প্রত্যেকটা থিওরি যাতে আমরা একসঙ্গে পড়তে পারি। টোটাল ক্লাসটা যারা ভিডিওটা দেখছো, প্রথম থেকে যারা এই চ্যানেলগুলো ফলো করছো, তারা কিন্তু বুঝতে পারছো যে কখন কোন বিষয়টা পড়ানো হচ্ছে। তো প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পাস করতে গেলে কিন্তু আমাদের সিলেবাস ভিত্তিক এবং বিষয় ভিত্তিক খুঁটে, খুঁটে পড়তে হবে। কোনো একটা বিষয় বাদ দিলে চলবে না। কোশ্চেন যেকোনো জায়গাতে হতে পারে। সেজন্য আমার ভিতটা খুব শক্ত দরকার। তো আজকে আমরা পড়ব বুদ্ধির বাছাই তত্ত্ব আমরা পেয়েছি। সেই টপিকটা হচ্ছে থার্স্টন। থার্স্টনে কি তত্ত্ব ছিল? থার্স্টনে ছিল প্রাথমিক মানসিক ক্ষমতা বা প্রাইমারি মেন্টাল এবিলিটি। ঠিক আজকে আমরা পড়ব থমসন। তোমরা কিন্তু ভুলে ফেলবে, থার্স্টন হচ্ছে প্রাইমারি মেন্টাল এবিলিটি আর থমসন হচ্ছে বাছাই তত্ত্ব। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে থমসনের বাছাই তত্ত্ব। ক্লিয়ার? তো এখান থেকে যে সমস্ত ডাউটগুলো থাকবে, এই ডাউটগুলো আমি খুব সহজ ভাষায় উদাহরণ সহ কনসেপ্ট ক্লিয়ার করে দেব। তো চলো আর দেরি নয়, আমরা আজকে শুরু করব বাছাই তত্ত্ব। তো সেই বাছাই তত্ত্ব আমরা যাব, কি বলেছিলাম? বাছাই তত্ত্বে গিয়ে এখানে দেখতে পাচ্ছ থমসন, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, থমসনের বাছাই তত্ত্ব অথবা স্যাম্পলিং থিওরি। ইংলিশে হয়তো বলে দিতে পারে স্যাম্পলিং থিওরি কার? অবশ্যই থমসনের। ক্লিয়ার? থমসনের। এবং বাছাই তত্ত্ব থমসনের। এখান থেকে এই থিওরিটা দেখেই তোমাদের বুঝতে হবে কি বলতে চাইছে। এই যে বাছাই মানে কি? বাছাই মানে কি? নিশ্চয়ই সবগুলো আমি নেব না, আমার যেগুলো, যেগুলো প্রয়োজন। ছোট্ট একটা এক্সাম্পল দেব। ধরো তুমি বাজারে যাচ্ছ বাজার করার জন্য। বাজারে গিয়ে বললে, "দাদা আমাকে ১ কেজি আলু দাও।" এবং তিনি কি করছেন? আলু দিচ্ছে। দেখবে কিছু আলু আছে নীল রঙের আলু, সেগুলো খেতে নেই বা সেদ্ধ হয় না ভালো। তুই বলছেন, "না দাদা আমাকে দিন, আমি বেছে নিব।" তো অনেকগুলো আলু এখানে রয়েছে এবং তার থেকে তুমি বেছে, বেছে আলুগুলো নিচ্ছ যেগুলো ভালো, ভালো যেগুলো দরকার তোমার, তোমার যেটা প্রয়োজন সেগুলো নিচ্ছ। বাদ বাকিগুলো কিন্তু তুমি নিচ্ছ না। এখানে বাছাই করছো। আমরা যখন সবজি নেই, "দাদা আমাকে ওটা দিন, এটা দিন, এটা না এটা দিন।" আমরা যখন কোনো গাড়ি কিনতে যাই, দেখছি অনেকগুলো গাড়ি দেখছি, কোনো গাড়িই পছন্দ হচ্ছে না। না, গাড়ি আমি নিব না, আমার পছন্দ হচ্ছে না। তো নেক্সট আবার কোথাও গেলাম, অনেকগুলো গাড়ির মধ্যে একটি গাড়ি হয়তো পছন্দ হয়ে গেল। মানে এতগুলো গাড়ি রয়েছে, সেই গাড়ি থেকে আমার একটি গাড়ি আমার চোখে লেগেছিল, এটা নিতেই হবে। তো এটা হচ্ছে পছন্দ হয়ে গেল, এটা হচ্ছে বাছাই। ঠিক এখানে আমাদের থমসন কি বলছে? স্পিয়ারম্যান বলেছে টু ফ্যাক্টর থিওরি, একটা জি এবং একটা এস। তিনি বলছেন না, কোনো জি এস এর মধ্যে আমি বিশ্বাস করি না। থমসন বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে অসংখ্য ক্ষুদ্র, ক্ষুদ্র মানসিক শক্তি রয়েছে। এগুলো এত শক্তিশালী, এই শক্তি দিয়েই কিন্তু সে বিষয়টাকে নির্বাচন করতে পারে। এখন ধরো কোনো একটা ভারী একটা বস্তু আমি তুলবো, লোহার একটা বল যার ওজন ১০০ কেজি। আমার ব্রেন কিন্তু বলে দিচ্ছে এটা ১০০ কেজি ওয়েট। এটাকে তুলতে গেলে সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে। আমি কিন্তু সেভাবেই কিন্তু শক্তি প্রয়োগ করব। মানে থমসন বলছে মানুষের মধ্যে অসংখ্য ক্ষুদ্র, ক্ষুদ্র মানসিক শক্তি থাকে এবং সেই মানসিক বল প্রয়োগ করে কিন্তু আমি সেটা তোলার চেষ্টা করব। আর যদি খুব হালকা বস্তু হয়, একটা প্লাস্টিকের চেয়ার হয়, তো অতটা আমি টেনশন করব, অতটা শক্তি আমার প্রয়োজন হয় না। ও কোনো ব্যাপার না, ওটা ধরবো, তুলে ফেলবো। ব্যাপারটা বুঝতে পারছো? আমাদের মধ্যেই সমস্ত কিছু শক্তি রয়েছে। আমরা চেষ্টা করি না বলে পারি না। আমরা অনেক সময় বলি, "আমার ইংলিশে দুর্বল, অঙ্ক ভালো লাগে না।" এটা ভুল। আমাদের প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে। আমরা চেষ্টা করি না, তার জন্য পারি না। অনেকে আবার চেষ্টা করে, চেষ্টা করার পরে কিছুদিন চেষ্টা করে, পরে মাঝখানে গিয়ে সে চেষ্টা
বাধা পেয়ে সেখান থেকে সরে যায় এবং শুরু করে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। তোমাদের চেষ্টা করতে হবে আমরা কি করব, এই থমসনের যে থিওরি, সে থিওরি থেকে আমরা কি করব, কোনটা দরকার, কোন জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা রাখবো। এবং এটা শিক্ষার ক্ষেত্রে কি আমাদের সিডিপির ব্যাপারটা, যে এই থমসনের এই বাছাই তত্ত্ব থেকে আমরা কি করব, আমরা আমার স্টুডেন্টের উপর এপ্লাই করব, প্রয়োগ করব। কেমন হবে? স্যাম্পলিং করতে হয়। এখন তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে, তোমরা নিশ্চয়ই জানো। সেখানে কটা অপশন থাকে? ৪ টি অপশন থাকে। এই ৪ টি অপশনের মধ্যে বাছাই করতে হবে তোমাকে কোনটা সঠিক। এখন যদি একটা কোশ্চেন করা হয় যে গিলফোর্ডের ত্রিমাত্রিক যে মাত্রা, সে ত্রিমাত্রিক মাত্রায় প্রক্রিয়াগত মাত্রার কটি পর্যায় আছে? তাহলে তোমরা কি বলবে? অবশ্যই ৫ টি। কারণ তোমরা জানো, তার মানে ওই ৩ টিতে যে এমসিকিউ কোশ্চেন থাকবে, যে সঠিক অ্যান্সারটাই কিন্তু তোমাকে বেছে নিতে হবে। ওই ৪ টের মধ্যে যেটা সঠিক একটা অ্যান্সার থাকবে সেটাকে তোমাকে বেছে নিতে হবে। এটাই হচ্ছে বাছাই তত্ত্ব। তো চলো একটু দেখে নেব, ডিটেইলসে আমরা জানবো। তো দেখতে পাচ্ছ, এবার আমরা থমসনের বাছাই তত্ত্ব পড়ব বা স্যাম্পলিং থিওরি, যেটা ইতিমধ্যে আমরা জেনেছি, কিছুটা নলেজ আমরা নিয়েছি। তাহলে এই থমসন তিনি কেমন বিজ্ঞানী? না ব্রিটিশ মনোবিজ্ঞানী। এই থমসনের পুরো নাম কি? না গোলফ্রেড থমসন। তিনি বলছেন মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আছে যেগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। প্রত্যেক মানুষের মধ্যে। তুমি চেষ্টা করো, তোমার চিন্তা ভাবনা যদি ভালো হয়, কাজটাও ভালো হবে। মানে বীজ যদি ভালো হয়, বীজ ধরো ছোট ছোট যদি বীজ লাগাও, ছোট বীজ থেকে ছোটই হবে। আর বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু ফসলটা ভালো হবে। তেমনি তোমার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করছে। তোমার মানসিক যে শক্তিগুলো আছে সেগুলো তুমি কিভাবে ব্যবহার করবে, কিভাবে প্রয়োগ করবে, সেটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে। ক্লিয়ার? এটা বলছে বুদ্ধির কোনো একক শক্তি নয়। কেন বলছে? আমরা দেখেছি স্পিয়ারম্যান কি বলছে? না, দুটো শক্তি আছে, দুটো উপাদান আছে। কি? না জেনারেল উপাদান এবং স্পেশাল উপাদান। জি এবং এস বলা হয়। অন্যদিকে গার্ডনার বলছেন, না, বুদ্ধির ৮ টি বুদ্ধির কথা বলেছেন। আমরা পড়েছিলাম সেখানে। কি বুদ্ধি? না সঙ্গীত বুদ্ধি, গাণিতিক বুদ্ধি, ভাষাগত বুদ্ধি। এরকম আমরা পড়েছিলাম, ৮ প্রকার বুদ্ধির কথা বলেছিলাম। অন্যদিকে গিলফোর্ড বলছে, না, বুদ্ধি হচ্ছে ৩ টি মাত্রা। কি মাত্রা? ৩ টি মাত্রা। কি, কি? প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং উৎপাদনগত মাত্রা। এরকম বুদ্ধির বিভিন্ন ভাগে বিভিন্ন ভাগ করেছেন। কিন্তু উনি বলছেন, না, আমার মতে বুদ্ধি ১ টি, ২ টি, ৩ টি বা ৮ টি নয়। বুদ্ধি হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মানসিক শক্তির সমন্বয়। এটি হচ্ছে থমসনের বাছাই তত্ত্ব এবং এখানে এই মানসিক উপাদানের আংশিক সমন্বয়। এবার আমরা পড়ব এই যে থমসনের যে বাছাই তত্ত্ব, আমরা কিভাবে এর ব্যাখ্যা করব। সেখানে আমরা অসংখ্য যে মানসিক ক্ষমতার কথা বলেছি সেটা দেখতে পাচ্ছ এখানে। এখানে আরেকবার বলছে বুদ্ধিটা কি? অসংখ্য ক্ষুদ্র মানসিক ক্ষমতার সমষ্টি, যেটা বলেছিলাম। প্রতিটি কাজে কিছু না কিছু নমুনা ব্যবহার করা হয়ে থাকে। প্রত্যেকটা কাজে অসংখ্য মানসিক শক্তি, এটা অবশ্যই খুব ইজি। যেমন ধরো আমাদের মনের মধ্যে কি থাকে? আমরা যদি মনে করি একটা ভালো কাজ করব তো করতে পারবো। আমার বিবেককে কোশ্চেন করতে হবে। স্যার পড়াচ্ছেন, আমি যদি মনে করি পড়াচ্ছেন আমি মনোযোগ দেব না, আমার ভাল লাগছে না, তাহলে আমি শিখতে পারবো না, আমার মনে রাখতে পারবো না, আমি বিষয়টা বুঝতেও পারবো না। স্যার পড়াচ্ছেন, কোন একটা স্টুডেন্ট ভাবছে, না, আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে। সে মনোযোগ দিয়ে বিষয়টা শেখার চেষ্টা করছে এবং দেখছে স্যার কিভাবে পড়াচ্ছেন এবং সেটা মনের মধ্যে ধরে রাখার চেষ্টা করছে। তার মানে তার মধ্যে যদি মনোযোগ থাকতে পারে, তোমার মধ্যে থাকবে না কেন? তার মানে উনি বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে আগ্রহ, মনোযোগ, চাহিদা, বিশ্লেষণ করার ক্ষমতা, যুক্তির ক্ষমতা, কল্পনা শক্তি, এগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আছে এবং সেটা তাকে প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ? কখন কোন বুদ্ধি, কোন মানসিক ক্ষমতা কাজে লাগবে এবং কোন একটা মানসিক ক্ষমতা কাজে লাগাতে হলে আমরা অবশ্যই কিন্তু আচরণ চেঞ্জ করি। যে এই বুদ্ধিটা দিয়ে প্রয়োগ করতে পারছি না, আরেকটা বুদ্ধি চেষ্টা করি, সেটা দিয়ে সমস্যাটা সমাধান করা যায় কিনা। দেখবে কোন একটা অঙ্ক হয়তো তোমাকে দিল, একটি সূত্র প্রয়োগ করা, দেখছো যে এই সূত্র দিয়ে অঙ্কটা কোনো মতে হচ্ছে না, ভুল হচ্ছে কোথাও। তুমি কিন্তু বিকল্প সূত্রের কথা ভাববে যে এই সূত্র প্রয়োগ করে দেখি যদি অঙ্কটা করতে পারি। তেমনি তোমার জীবনে যে সমস্যাগুলো আসবে, সেই সমস্যা সমাধান করবার জন্য কিন্তু অনেক সলিউশন তুমি চেষ্টা করে বার করার জন্য, এবং সেটা সমস্যাটা সমাধান করার পথে অনেক বাধা আসবে। যখন একটা পথে যাচ্ছ, এই পথে সঠিকভাবে সমাধান করতে পারছো না, আবার অন্য একটা পথ অবলম্বন করছো এবং চেষ্টা করতে করতে একটা সময় আসবে যে না, সঠিক মানসিক যে শক্তিগুলি প্রয়োগ করে তুমি কিন্তু সমস্যার সমাধান করতে পারছো।
ক্লিয়ার? তো এখানে কিন্তু আমাদের থমসন যেটা বলছে বাছাইয়ের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা সঠিক কাজটি করতে পারে। তো এখানে কি বলছে, যখন কোনো কাজ করি তখন সব মানসিক অবশ্যই। কারণ আমাদের মধ্যে অসংখ্য মানসিক ক্ষমতা রয়েছে। আমরা সব প্রয়োগ করি না। যেটা দরকার, ওই যে বললাম, যখন যেটা আমার প্রয়োজন, যে মানসিক ক্ষমতার দরকার আমরা ততটাই কাজই করি। তো আমার সামনে একটা এক্সাম, টেট এক্সাম। সেই টেট এক্সামের জন্য আমি এখন প্রস্তুতি নিচ্ছি। চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগি। আমি জানি যে এখান থেকে একটা বড় অংশের নম্বর থাকে শিশু মনস্তত্ত্ব থেকে ৩০, আর প্রত্যেকটা বিষয়ে পেডাগোগি থেকে ১৫ নম্বর। অর্থাৎ ৪, ১৫, ৬০, এদিকে ৩০, ৯০ নম্বর থাকে এই চাইল্ড সাইকোলজি থেকে। তো এই বিষয়টা আমাকে বেশি ফোকাস দিতে হবে। তার মানে তোমার যে মনের যে শক্তিগুলো কিন্তু ওখানে প্রয়োগ করছে বেশি, যে এখান থেকে একটা মোটা অঙ্কে একটা নম্বর আসে। আমাকে এখানে বেশি ফোকাস দিতে হবে। ঠিক তেমনি তোমার জীবনে তুমি কোন পথে যাবে, তোমার এই মানসিক ক্ষমতাগুলো তোমাকে ঠিক করে দেবে যে এটা করো। অনেক শক্তি তোমার মধ্যে আছে, তুমিই পারো। এগুলো কি করতে হবে? আমার মধ্যে যে সুপ্ত সম্ভাবনা আছে, সেই সুপ্ত সম্ভাবনাটা ডেভেলপ করতে হবে। সেটা হয় শিক্ষার মধ্য দিয়ে কিন্তু ডেভেলপ করা যায়। তো চলো এবার দেখে নেব যে থমসনের যে বাছাই তত্ত্বের শিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্ব। তাহলে দেখবে এই যে তোমরা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট এক্সাম দেবে, অবশ্যই পাস করবে। পাস করে গেলে তোমাদের কিন্তু সঙ্গে, সঙ্গে চাকরি হয় না। রিটেন এক্সামে পাস করার পরে একটা মৌখিক পরীক্ষা নেয় কিন্তু। এখানে কিন্তু থমসন বলছে যে বাছাই তত্ত্ব কেবলমাত্র একটি পরীক্ষা দিয়ে তার যোগ্যতা নির্ণয় করা যায় না। সেজন্য তিনি কি করছেন যে না, পরীক্ষার পাশাপাশি কিন্তু যে মৌখিক পরীক্ষা, ওরাল যে এক্সাম, সঙ্গে ডেমনস্ট্রেশন এক্সাম, এগুলো কিন্তু দিতে হয়। একটা দিক কখনো হতে পারে না। এটা আমরা পরে অবশ্যই পাবো আমরা যখন এক্সাম্পল এ আসবো। তো তিনি বলছেন শুধুমাত্র লিখিত এই যে এতে দিয়ে দিয়েছে এটা যেটা বলতে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে ছাত্রদের পূর্ণ বুদ্ধি বিচার করা সম্ভব নয়। ক্লিয়ার? তার জন্যে মৌখিক পরীক্ষা দরকার, অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো দরকার। এজন্যে তারা বলছে অসংখ্য শক্তি প্রয়োগ করে সেই বাছাই তত্ত্বটা নির্মাণ করতে হবে। এবার বহুমুখী মূল্যায়নের প্রয়োজন। শুধুমাত্র একটা মূল্যায়ন একরকম হবে না। মূল্যায়ন হবে বহুমুখী, অনেকগুলো মুখ থাকবে। যেমন তুমি যখন শিক্ষার্থীদের পড়াবে, কিভাবে পড়াবে? কারণ তুমি এই যে থমসনের বাছাই তত্ত্বটা জেনেছো, এখন কি করবে? এখান থেকে কিভাবে পড়াবে? তুমি সবসময় জানো যে ছাত্রদেরকে আমরা যেভাবে পড়াবো সেটা দলগতভাবে পড়াবো। প্রজেক্ট পদ্ধতি, আলোচনা পদ্ধতি, প্রকল্প পদ্ধতির মধ্য দিয়ে পড়াবো। যাতে শিশুদের মধ্যে ক্রিয়েটিভিটি বা সৃজনাত্মক ক্ষমতা যাতে তাদের মধ্যে ডেভেলপ হয়, সেই দিকটা চেষ্টা করবে। তো সেইগুলোই এখানে বলছে। দেখো কিভাবে শিক্ষা দিতে হবে? অবশ্যই প্রজেক্ট পদ্ধতিতে শিক্ষা দেবে, মৌখিক পরীক্ষা নেবে। লিখিত পরীক্ষার সঙ্গে, সঙ্গে কিন্তু মৌখিক এক্সামও কিন্তু হবে এবং দলগত আলোচনায়। কেন দলগত? দেখবে কোনো একটা বিষয় যখন তুমি নিজে একা, একা পড়াশোনা করবে বা স্টাডি করবে, সেই বিষয়টা দেখবে খুব বেশিদিন মনে থাকে না। যখন তোমরা বন্ধুরা একসঙ্গে বসবে, একসঙ্গে বসে যখন আলোচনা করবে যে এটা শিশুর ১ম বিদ্যালয়ে তার মায়ের কোল কে বলেছিল? কমেনিয়াস। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? রুশো। শিশুর একটি একটি গ্রন্থের নাম বলো? এমিল। এইভাবে যখন বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে যখন পড়াশোনা করবে, অনেক দিন পর্যন্ত মেমোরিতে স্টোর থাকে এবং সেটা গল্পের ছলে পড়া হয়ে যায়, আনন্দের মধ্যে দিয়ে পড়া হয়। তো সেটাই বলছে যে দলগত আলোচনা এবং যেটা ক্রিয়েটিভিটি মানে কি? তার মধ্যে একটা নতুন চিন্তা ভাবনা, নতুন কিছু তৈরি করা। ক্লিয়ার? এবং সমস্যা, প্রবলেম সলভিং, সমস্যা সমাধান। এবং এই সমস্যা সমাধান যখন তুমি যাবে, তখন কিন্তু এই থমসনের বাছাই তত্ত্বটা তোমার কাজে লাগবে। যে এখন যে সমস্যাটা এসছে, এই সমস্যাটাকে সমাধান করতে গেলে অবশ্যই আমাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং গভীরভাবে চিন্তা-ভাবনা করি যে আমার মধ্যে যে অসংখ্য ক্ষুদ্র, ক্ষুদ্র মানসিক শক্তি আছে, সেই শক্তির মধ্যে কোনটা প্রয়োজন এই মুহূর্তে, সেটাই কিন্তু আমি প্রয়োগ করব। আমার মধ্যে এখন ক্ষমতা, ধরো আমি এখন যদি মনে করি রেগে যাবো। রেগে গেলে কি? রেগে গেলে কি আমার মধ্য থেকে ভালো কিছু আসবে? অবশ্যই রাগটা কি? রাগ হচ্ছে একটা আগুনের মতো। সে আগুনে যত তুমি বেশি রাখবে, সেখানে একটা আগুন আসবে। সেই আগুনে তুমি নিজেও জ্বলবে এবং অপরকেও তুমি জ্বালিয়ে দিবে। রাগে কোনো কাজ ভালো হয় না। এখন রেগে যদি যাই, রেগে গিয়ে যদি কোনো কাজ করি, অবশ্যই ভালো হবে না। তাহলে আমার যে মানসিক ক্ষমতাগুলো আছে সেটাকে আমি জাজ করব, বিচার করব যে কোন মানসিক ক্ষমতার মধ্য দিয়ে এই সমস্যাটা সমাধান করব। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ক্ষমতা আছে। সেই ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। একটু ভাবো, চিন্তা করো, নিশ্চয়ই বুঝতে পারবে। ক্লিয়ার? তো অবশ্যই কি বলছে? বিভিন্ন যে মানসিক উপাদানগুলো সক্রিয় হয়। অবশ্যই তুমি যখন প্রবলেম সমাধান করবে, সে মানসিক শক্তি নিয়ে কাজ করবে যে কিভাবে প্রবলেমটা সমাধান করা যায়। সমস্যাটা কোথায়? শিশুটি বুঝতে পারছে না, অঙ্কের কোথায় বুঝতে পারছে না। কোন জায়গাটা সমস্যা হচ্ছে? যোগে না বিয়োগ না গুণ না ভাগে? সেই সমস্যাটা তুমি আগে খুঁজে বার করে যে স্টুডেন্টের কোথায় সমস্যা হচ্ছে সেটা যদি একবার বার করতে পারো, তাহলে কিন্তু
কাজটা খুব সহজ হয়ে যাবে। তুমি একজন ছাত্রকে পড়াচ্ছ, তুমি তাকে চেনো না, জানোই না সে কি চায়, তার মন কি চায়। আগে পড়ানোর আগে তাকে জানো, তাকে চেনো। তাহলে কিন্তু তাকে ঠিকঠাক করে তুমি পড়াতে পারবে। ক্লিয়ার? চলো দেখে নেব পরের স্লাইডে কি আছে। তারপর হচ্ছে বিষয়ের ভিত্তিক দক্ষতা আলাদা। অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো বিষয় দিয়ে খুব ভালো পারে, কোনো একটা সাবজেক্ট অঙ্কে খুব ভালো, আবার ইংরেজিতে দুর্বল। তার মানে সে দুর্বল, তার মানে সে কি তার বুদ্ধি নেই? থমসন বলছে না, তার অবশ্যই বুদ্ধি আছে। সেই বিষয়ে দুর্বল, অন্য বিষয়ে ভালো হতেই পারে। সেটাই কিন্তু বলছে যে হয়তো সে গণিতে ভালো, কিন্তু ভাষায় সে দুর্বল হতে পারে। তার মানে সে বুদ্ধিমান নয়, এমন নয়। তার মানসিক শক্তিটা কম আছে। তার মানে সে অবশ্যই বুদ্ধিমান। এবং প্রত্যেকটা মানুষের কিন্তু এই মানসিক ক্ষমতাগুলো বিভিন্ন ধরনের, প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা। মানে ব্যক্তিভেদে ব্যক্তির মধ্যে যে পার্থক্য থাকে, তেমনি মানসিক শক্তিগুলির মধ্যে পার্থক্য থাকে। তোমার রুচি এবং আমার রুচির মধ্যে ডিফারেন্স থাকবেই। আমার চাল-চলন, কথাবার্তা, তোমার চাল-চলন, কথাবার্তার মধ্যে ডিফারেন্স থাকবেই। যদি ডিফারেন্স না থাকতো তাহলে তো মানুষ তো কখনো যুদ্ধ, দ্বন্দ্ব হতো না। সবাই যদি আমরা ভালো হতাম, সবার মধ্যে যদি যে অন্যায় করব না, মানুষকে হিংসে করব না, একসঙ্গে থাকবো, এই প্রবণতা সবার মধ্যে থাকলে তাহলে দেশটা কত সুন্দরই হতো। তাই না? তো চলো এবার হচ্ছে শিশুর পার্থক্যের স্বীকৃতি দেওয়া। অবশ্যই ব্যক্তিগত পার্থক্য দিতে হবে এবং তাই শিখন পদ্ধতি হবে বৈচিত্র্যময় অবশ্যই। একঘেয়েমি একই বিষয় বারংবার পড়ানো যাবে না। সে পড়াও তুমি, কিন্তু পড়ানোর জায়গাটা একটু পরিবর্তন করো। এই যে আমরা এখন পাঠ্যক্রম যে পড়াই, গতানুগতিক পাঠ্যক্রম থেকে এখন কিন্তু আমাদের পাঠ্যক্রমের নাম হচ্ছে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। সেখানে কি না, বিষয় তো থাকবেই, এর সঙ্গে সঙ্গে কি নাচ, গান, খেলাধুলা, আবৃত্তি, এই বিষয়গুলো থাকছে। তো এই বিষয়গুলো কি হয় যে একঘেয়েমিটা কাটিয়ে ওঠে। এর মধ্যে একটা আনন্দ পায়, স্বতঃস্ফূর্তভাবে মনোযোগ দিয়ে কাজটি করে। সে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, করার পরে আবার পড়াশোনার পরিবেশে ফিরিয়ে আসলে পড়াশোনাটা আরো বেশি ভালো হয়। ক্লিয়ার? তো চলো দেখে নেব এবার এর যে ডিফারেন্সটা একটু দেখে নেব। তাহলে আমরা তো পড়েছি, আমরা পড়েছি থর্নডাইক, আমরা পড়েছি স্পিয়ারম্যান। তাহলে থর্নডাইক, স্পিয়ারম্যান পড়েছি, এখানে আমরা থমসন পড়ছি। এখানে আমরা দেখো যদি বলি স্পিয়ারম্যানের যে তত্ত্বটার সঙ্গে আমাদের থমসনের যে তত্ত্বের মধ্যে ডিফারেন্সটা কি বা পার্থক্য কোথায় আছে। তাহলে তোমাদের মনে আছে স্পিয়ারম্যানের কটা ফ্যাক্টর আছে? 2 ফ্যাক্টর। এখানে হচ্ছে দুটো শক্তি। স্পিয়ারম্যানের শক্তি কটা? দুটো শক্তির কথা বলেছেন। আর থমসন কতগুলো শক্তি? অসংখ্য ক্ষুদ্র, ক্ষুদ্র শক্তি। হয়ে গেল ডিফারেন্স। তুমি দুটো বিষয় জানলে কোনো প্রবলেমই তোমার মধ্যে হবে না। তারপরে স্পিয়ারম্যান অবশ্যই জি এবং এস এর কথা বলেছেন। ইনি বলছেন যে মানসিক শক্তির সমষ্টি, সমস্ত মানসিক শক্তির সমষ্টির কথা বলেছেন। কিন্তু জি এবং এস এর কথা বলেননি যে। তিনি বলছেন জি বলেছেন, এখানে বলছে না কোনো জি নেই। এখানে বলছে এস আছে, বলছে এখানে কিন্তু আলাদা কোনো এস নেই। সকল শক্তির একত্রে তিনি বলতে চেয়েছেন থমসন। আর কি বলছে? এটা হচ্ছে সাধারণ, এটা হচ্ছে একটা আংশিক মিল আছে। আর এটা খুব সরল, একটা সহজ স্পিয়ারম্যানটা, এটা একটু জটিল। এই হচ্ছে থমসনের বাসাতত্ত্ব। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বিষয়টা বুঝে চেষ্টা করো যে এই বিষয়ে কি বলতে চেয়েছে, কেন বাসাই বলছে, বাসাই ব্যাপারটা কি। এই বাসাই তত্ত্ব সম্পর্কে নলেজ নেওয়ার পরে আমি যখন শিক্ষার্থীদের পড়াবো, কিভাবে পড়াবো এই বিষয় থেকে। তো অবশ্যই বাসায় তত্ত্ব থেকে আমরা কি বুঝতে পারলাম, কিভাবে শিক্ষার্থীদের পড়ানো হয়, তাদের মধ্যে কেমনভাবে পড়াবো, একা একাকি পড়াবো না দলবদ্ধভাবে পড়াবো না সৃজনশীলতার মধ্যে পড়াবো, নাকি দলগত টিচিং না প্রজেক্ট পদ্ধতির মধ্যে পড়াবো, সেটা অবশ্যই বুঝতে পারবো। এবং তোমাকে সর্বোপরি একটা বিষয় মনে রাখতে হবে, এই থমসনের বাসায় তত্ত্বে বলা হয়েছে প্রত্যেক মানুষের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য মানসিক শক্তি থাকে এবং সেই শক্তির সমষ্টি হচ্ছে কিন্তু এই থমসনের বাছাই তত্ত্ব। এবং এই শক্তির মধ্য দিয়ে কিন্তু সমস্যা সমাধান করবে। এবং সঙ্গে এটা বলে রাখি যে এই সমস্ত শক্তি কখন প্রয়োজন তুমি নিজেকে কোয়েশ্চেন করো। আমার মধ্যে যে ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি কখন প্রয়োজন, যতটুকু দরকার আমার ঠিক ততটুকু কিন্তু সেই সূক্ষ্ম সেই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি তোমার মধ্যে চলে আসবে। তাহলে আমার প্রয়োজন অনুযায়ী আমি সেই শক্তিগুলোকে নেব, যেগুলো দরকার সেগুলোকে টেনে নিয়ে আসবো, যেগুলো দরকার নেই সেগুলোকে আনার দরকার নেই। খুব ইজি একটা চ্যাপ্টার, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।